This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে হাঁটু গেড়ে বসুন। দুই হাত কাঁধ বরাবর সোজা করে মাটিতে রাখুন। পিঠ থাকবে মাটির সমান্তরালে। সামনের দিকে তাকিয়ে মুখ ও মাথা সোজা রাখুন, পিঠের সঙ্গে সরল রেখায়। ডান পা ওপরের দিকে তুলুন। হাঁটু থেকে ভাঁজ করে পা মাথার কাছে আনার চেষ্টা করতে হবে। এই অবস্থানে শিরদাঁড়া খানিকটা নিচের দিকে নেমে আসবে। এবার ধীরে ধীরে শ্বাস টানতে টানতে ডান পা নিচে নামিয়ে হাঁটু ভাঁজ করে বুকের কাছে আনার চেষ্টা করুন। একই সঙ্গে মাথা হাঁটুর দিকে নামিয়ে আনুন। ডান পা দিয়ে এই আসন অভ্যাস করুন 3 থেকে 5 রাউন্ড। একইভাবে বাঁ পা প্রথমে মাথার ওপরে ও পরে ভাঁজ করে সামনের দিকে এনে অভ্যেস করতে হবে ওই একইভাবে 3 থেকে 5 রাউন্ড। শুধু মনে রাখবেন, হাঁটুর ব্যথা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা, হাড় ও শিরদাঁড়ার সমস্যা থাকলে আসনটা করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কি ভাবছেন রাত 9টায় না বললেই নয় হঠাৎ এরকম যোগাসনের ক্লাস খুললাম কেন? কারণ আছে। এই যে যোগাসনটা দেখলেন, এটা ব্যাঘ্রাসনের একটা ফর্ম, একটা ধরন। আরও অনেক রকমভাবে ব্যাঘ্রাসন করা যায়, কিন্তু এগুলোর তুলনায় মানে যেটা দেখালাম তার তুলনায় সেগুলো একটু বেশি কঠিন, এটাই সহজ। তাই এই ফর্মটাকেই আপনাদের দেখানোর জন্য বেছে নিলাম। দেখুন, ব্যাঘ্র মানে বাঘ, এটা তো সবাই জানি। এবার গভীর ঘুম থেকে উঠে বাঘ যেভাবে আড়মোড়া টাড়মোড়া ভাঙে, এই আসন করার সময় দেহের ভঙ্গিটা অনেক সময় সেরকমই হয়, তাই না? তাই এই আসনের নাম ওই বাঘের নামে, ব্যাঘ্রাসন। প্রশ্নটা হচ্ছে সেটা না, প্রশ্নটা হচ্ছে হিস্ট্রি তো বুঝলাম, এই আসনটা করলে শরীরের কি উপকার হবে এটা তো বলবই। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আরেকটা জিনিসও করতে হবে। মনে মনে একটু আপনাদের ওই টাইম মেশিনে চড়ে পিছিয়ে যেতে হবে। রিওয়াইন্ড করা বলে না, সে আগেকার দিনের টেপ রেকর্ডারগুলো ছিল, সেই রকম আর কি। মোদ্দা কথা, স্মৃতিকে পেছনের দিকে এগিয়ে নিয়ে চলুন। মানে ওই বাসে উঠলে কন্ডাক্টর যেরকম বলেন পেছন দিকে এগোন, পেছন দিকে এগোন, ঠিক সেই রকম পেছনের দিকে এগিয়ে যান। নিজের মনকে বলুন, এই পেছোতে পেছোতে বেশি দূর না, যেই 26শে সেপ্টেম্বর 2024 তারিখে পৌঁছে যাবে, থেমে যাবে। কারণ আপনি আপনার গন্তব্যে তখন পৌঁছে গেছেন। ঠিক যেমন ওই দিনে, মানে গত বছর 26শে সেপ্টেম্বর লালবাজারে পৌঁছে গেছিলেন ওই জুনিয়র চিকিৎসকরা। কেন গেছিলেন সেটা আপনারা জানেন, আর নতুন করে বলে কিছু লাভ নেই। আগস্ট মাসে তিলোত্তমার ধর্ষণ আর খুন আর আরজিকর হাসপাতালে তারপর হামলার পর জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের ফোকাসে যেরকম রাজ্যের স্বাস্থ্য দপ্তর ছিল, তেমনই তো পুলিশ ডিপার্টমেন্টও ছিল। আরও নির্দিষ্ট করে বললে ছিল কলকাতা পুলিশের সদর দপ্তর এই লালবাজার। কারণ কলকাতা পুলিশের সেই সময় যিনি কমিশনার ছিলেন, সেই বিনীত গোয়েল সহ বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কাজকর্ম দেখে আন্দোলনকারীরা বেশ হতাশ হয়েছিলেন। তারা ক্ষুব্ধও ছিলেন, তাদের মনে হয়েছিল এরা দায়িত্ব পালনে ব্যর্থ। এই অভিযোগটা জুনিয়র ডাক্তাররা কিন্তু করেছিলেন। খেয়াল করে দেখুন, এই দুষ্কৃতীদের ধরার বিষয়ে কেন পুলিশ তৎপরতা দেখাচ্ছে না, মানে যারা ওই আরজি করে হামলা করেছিল এবং ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের সঙ্গে যুক্ত ছিল, এবং ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা কেন পুলিশ করতে পারেনি, সেই তিলোত্তমা থেকে শুরু করে ওই জুনিয়র ডাক্তাররা সবাই কেন এইভাবে নিগৃহীত, এই প্রশ্ন তুলে সেদিন লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে গেছিলেন যারা, তারা আগের দিন সারা রাত জেগে ফিয়ার্স লেনে কীভাবে বসেছিলেন, কীভাবে পুলিশের সাথে দফায় দফায় কথাবার্তার পর তাদের সামনে থেকে ওই লোহার খাঁচার মতো ব্যারিকেডটা সরেছিল, কীভাবে তারা 5-6 জন মিলে পুলিশ হেডকোয়ার্টার্সে ঢুকেছিলেন, সেই সমস্ত স্মৃতি আশা করি আপনাদের ঝাপসা হয়ে যায়নি। তাই পুরনো কথা আর বেশি পারছি না, শুধু টুক করে বের করে আনছি।
ওই শিরদাঁড়াটাকে। লালবাজারে যে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন তারা হাতে করে একটা শিরদাঁড়ার মডেল নিয়ে গেছিলেন, মনে আছে আপনাদের? নিশ্চিতভাবেই আছে। সেটা হাত পেতে গ্রহণও করেছিলেন বিনীত গোয়েল, ছবি উঠেছিল। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন পুলিশের শিরদাঁড়ার অভাব হচ্ছে, সেই জন্যই তারা শিরদাঁড়া সাপ্লাই করলেন। পুলিশ ওই জন্য এই শিরদাঁড়ার সমস্যার জন্যই সাহস করে দুষ্টের দমন করতে পারছে না। কিন্তু আজ এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানেন? ডাক্তারদের কাছ থেকে শিরদাঁড়াটা অতদিন আগে পেলেও সেটা শরীরের সাথে কোনোভাবে হয়তো ঠিক সেট করেনি। এই অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবেন। শরীরের সাথে সেটা খাপ খাচ্ছে কিনা, শরীর অনেক সময় রিজেক্ট করে, তখন ওটা আবার আর কি নতুন করে করতে হয়, অথবা সেটা অপারেশনটা ফেলিওর বলে ধরে নিতে হয়। মোদ্দা কথা, পুলিশের রোগ সারেনি, তাদের শিরদাঁড়া যেরকম নড়বড়ে ছিল, যেরকম সমস্যা ছিল, সেটাও সেরকমই আছে। মানে কোথাও গিয়ে একটা স্টেবিলিটির অভাব আর কি। তো শুরুতে এই যোগাসনের টিপসটা সকলের সাথে শেয়ার করলাম, কারণ দেখুন পুলিশ বলে কি বাঙালি নয়, আর আম বাঙালি আপনি আমি, আমাদের সবারই একটু শিরদাঁড়ার সমস্যা আছে। কারোর ওই স্লিপ ডিস্ক, কারোর ওই একটু বসতে গেলে পিঠে ব্যথা, এ সমস্ত হয় আর কি। শিরদাঁড়ার বিভিন্ন ধরনের তো প্রবলেম হয়, কিন্তু এই ব্যাঘ্রাসন অনেক কিছুর জন্যই বেশ কাজে দেয়। বিশেষ করে শিরদাঁড়ার স্টেবিলিটি মানে স্থায়িত্বটা বাড়ে, মেরুদণ্ডের জোরটা ফিরে আসে এই যোগাসনটা। তাহলে বুঝতে পারছেন কেন আমাদের রাজ্যের পুলিশের জন্য জরুরি। অবশ্য সেটা এক কথায় বলাটা খুব মুশকিল, আরও কতগুলো কথা এটা বলতে হবে জানেন তো, আপনাদের বুঝিয়ে বলার জন্য, যে কথাগুলো আপনারা জানেন না বললেই নয়। পুলিশ বললেই আমাদের মুখে প্রথম কে কথাটা আসে? দারোগা। এবার দারোগা একটা তুর্কি শব্দ, শব্দটার উৎপত্তি সম্ভবত ওই মোগলদের মুখ থেকে। মোগল আমলে প্রাদেশিক গভর্নর, বিভাগীয় প্রধান, পুলিশের প্রধান সহ আরও অনেকের পদবি হতো দারোগা। থানেদার বা যার দায়িত্বই থানা থাকে আর কি, তাকেও দারোগা বলার চল সেই সময় থেকেই। ব্রিটিশ আমলেও এই তুর্কি শব্দটা দারোগা সেটা বাঙালির মুখে মুখে ঘুরতো, এখনও ঘোরে। তবে হ্যাঁ, এখন আর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে দারোগা বলার লোকটা ক্রমশ কমে আসছে আর কি। এখন ওসি বা আইসি এই সমস্তগুলো বেশি করে চলছে, অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ এইরকম ব্যাপার আর কি। সেই অর্থে ওসি বা আইসি এখন দারোগা। এবার শেক্সপিয়ার তো বলেছেন নামে কি আসে যায়, তাই দারোগা শব্দটা এতদিনে বলার অভ্যেস তো বলতে সেরকমভাবে বলাটাই ভালো। এই দারোগাদের জন্য সিরিয়াসলি খুব খারাপ লাগছে। তাদের ডেজিগনেশনের সঙ্গে দেখুন একটা কীরকম আন্তর্জাতিক ব্যাপার জড়িয়ে রয়েছে, আর তাদেরই একজনের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছিল এক ভেতো বাঙালি। সত্যি বলছি, যখন থেকে ওই ছবিটা দেখেছি না, তখন থেকেই মনে হচ্ছে যে পুলিশ যদি একটু সময় থাকতে ব্যাঘ্রাসন করতো, মানে শিরদাঁড়ার যন্ত্র নিত, তাহলে এভাবে একজন উর্দিধারীর কলার টানা তো দূরের কথা, টাচ করারও কোনো সুযোগ পেত না কেউ, সাহস তো দূরের কথা। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, বাঙালি দাঁত থাকতে মানুষ যেমন দাঁতের মর্ম বোঝে না, হ্যাঁ তেমনই শিরদাঁড়া থাকতে, সোজা থাকতে, রিজু থাকতে কেউ শিরদাঁড়ার যত্ন নেয় না। ফলে সিউড়ির মতো ঘটনাটা ঘটেছে। এই রে, আপনারা ভাবছেন তো আবার সিউড়িতে কি ঘটেছে? সিউড়ি শহর লাগোয়া একটা জায়গায় মিনি স্টিল বলে একটা কারখানা আছে, সেখানে আজ সকালে দুজন লোককে নাকি অস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তারপর তাদের ধরে লোকজন মারধর শুরু করে। এই রকম একটা সময় সেখানে পৌঁছন সিউড়ি থানার পুলিশ এবং দারোগা। পাবলিক হাতে আইন তুলে নিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবার আইনকে তার যথাস্থানে ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়। এটাই তো কাজ, মানে পুলিশ নিজের হাতে আইনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। যাদের হাতে অস্ত্র ছিল বলে ওই স্থানীয়রা দাবি করছিলেন, যাদের মারধর শুরু করেছিলেন, সেই মারমুখী জনতার হাত থেকে ওই অস্ত্রধারীদের মানে অভিযুক্তদের উদ্ধার করার যে প্রাথমিকভাবে তো সেটাই কাজ, সেটা করার চেষ্টা করেছিল পুলিশ।
মুশকিল হচ্ছে সেটা যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই বদলে যাওয়ার সময়ে আইন যে আর পুলিশের ব্যক্তিগত সম্পত্তি নয়, সেটা যে এখন যে কেউ চাইলেই যেখানে সেখানে হাতে তুলে নিতে পারে। এমনকি চাইলে যে উর্দিধারী আইসির কলার খামচে তাকে ধরে টানাটানিও করা যায়। এটা সম্ভবত পুলিশের খেয়াল ছিল না, জানেন তো। যাদের ধরে হাতে সুখ করছিল জনতা, তাদের পুলিশ নিয়ে যেতে চাইছে স্রেফ এই অপরাধে সিউড়ি থানার আইসি মানে দারোগা বাবুর কলার পর্যন্ত যাদের হাতটা পৌঁছে গেল, তাদের হাত যে কত লম্বা এ নিয়ে আর কোনো সন্দেহ আছে? প্রশ্ন সেটা নয়, প্রশ্ন তারা কারা, কেন তাদের হাত অতটা লম্বা। সব কথা একে একে আসবে, তবে সব কিছুর আগে আসবে ওই ফুটেজ, ওই ছবি, যে ছবি নিঃসন্দেহে বাংলার পুলিশকে বুঝিয়ে দিচ্ছে যে শিরদাঁড়ার যথাস্থানে থাকাটা কতটা জরুরি। শুরুটা যেভাবে হলো, আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুই যুবক, তাদের ধরে টানাটানি করছে জনতা। দুঘা দেওয়ার পর দুজনকে পিচ মোড়া করে বেঁধে কোমরে বন্দুক গুজে ফেলে রাখা হলো। এই সব কিছু হয়ে যাওয়ার পর পুলিশের প্রবেশ। পুলিশ পৌঁছতেই বদলে গেল টার্গেট। প্রথমে থানার নিচুতলার কর্মীদের হেনস্থা, তারপর সিউড়ি থানার আইসি পৌঁছতে তাকেই সবক। একেবারে কলার পাকড়ে হিড় হিড় করে টান। কবজির জোর দেখেছেন? আইসিকে ছাড়াতে অন্য পুলিশ কর্মীরা লাঠি চালাচ্ছেন, ধূপ ধাপ লাঠির বাড়ি পড়ছে। তারপরেও কলার ছাড়ার নাম নেই। মুঠোয় কতটা শক্তি থাকলে পুলিশকে কর্তব্যরত অবস্থায় কলার পাকড়ে বোঝানো যায় পুলিশের প্রতি ভয় নেই, ভক্তিও নেই। ভয় আর ভক্তি, এই দুটো জিনিস যদি থাকে না, তাহলে আরেকটা জিনিস আপসেই তৈরি হয়ে যায়, তার নাম সম্মান। এবার পুলিশের প্রতি এখন যা দেখা যাচ্ছে, এদের ভয়ও নেই, ভক্তিও নেই। তাই সম্মান নিয়েও এভাবে রাস্তার মধ্যে টানাটানি হচ্ছে। আর সম্মানটা একবার গেলে নাকি পুনরুদ্ধার করা খুব শক্ত, জানেন তো। যদিও পুলিশের হারানো সম্মানটা ফিরিয়ে আনার চেষ্টা সাম্প্রতিককালে তো কম হয়নি। এই তো কদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে দুই পুলিশকে গুলি করে ওই খুনের আসামি সে পালিয়ে গেছিল। তারপর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, পুলিশকে কেউ একটা গুলি করলে পুলিশ 4টে গুলি করবে, ঠাই 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 ঠাই। আর তারপরেই উত্তর দিনাজপুরের পুলিশ সেটাই করেছিল, একটা কম 3টে গুলি চালিয়েছিল। যে খুনের আসামি পুলিশকে গুলি করে পালিয়েছিল, সে বাংলাদেশে পালানোর আগে তাকে ঘিরে ফেলে এনকাউন্টার করেছিল পুলিশ। এবার গুলি করলে পাল্টা গুলি করতে হবে, এটা ডিজি বলেছিলেন, পুলিশ করেছিল। ওই পালানোর সময় বেটা গুলি চালিয়েছিল। কিন্তু তারপরেও সিউড়িতে এই আইসির কলারে হাত পড়লো কেন? নাকি রাজীব কুমার গুলি করলে কি করতে হবে সেটা বলে দিয়েছিলেন, কিন্তু গুলি না করে পুলিশকে মারধর করলে বা কলার ধরে হেনস্থা করলে, এমনকি অস্ত্র দিয়ে কোপালে কি করতে হবে সেটা তো রাজীব কুমার বলেননি। তাই কি উত্তর দিনাজপুরের এনকাউন্টারের পরেও ডোমকল আর নরেন্দ্রপুরে পুলিশ আক্রান্ত হয়েছে, আর আজ সিউড়িতে তো কলার ধরে টানাটানি হয়ে গেল। প্রশ্নটা হচ্ছে, যারা পুলিশের গায়ে হাত তুলল তারা কারা, আর কেনই বা আজ এভাবে সিউড়ি উত্তপ্ত হলো? বিষয়টা আমাদের বোঝাটা খুব জরুরি, জানেন তো। কিন্তু মুশকিল হচ্ছে, সব কিছুর মধ্যেই একটুখানি রাজনীতির ছাপ থেকে গেলে সেটা অনেক জটিল হয়ে যায়, আর তখন আমাদের মানে বই হয়ে দাঁড়ান ওই রাজনৈতিক নেতারা। এক্ষেত্রেও আমাদের গোটা ব্যাপারটা বোঝার জন্য একদম সহজ করে তুলে ধরেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সমাজে বেশি তৃণমূল, যেদিকে তাকাবেন তৃণমূল। তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো বিষয় যেটার সঙ্গে হয়তো রাজনীতি নেই, সেখানেও আপনারা তৃণমূল করে দিচ্ছেন। আর একটা এত বড় দল, এত বড় পরিবার, কখনো কখনো কোনো কোনো জায়গায় যে কোনো পরিবার, যে কোনো সংগঠন, যে কোনো ক্লাবেও হয়তো মতপার্থক্য হয়, এগুলো বড় করে দেখানোর কিছু নেই। কুণাল ঘোষ কি বললেন? যারা পুলিশের গায়ে হাত দিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, স্রেফ দুষ্কৃতী, গুন্ডা, বদমাইশ। এটুকুনি বলতে পারতেন না, সেটা বলেননি। উল্টে কি বললেন? দুটো সম্ভাবনা উস্কে দিলেন। এক, যারা পুলিশের কলার ধরে টেনেছে, পুলিশকে রাস্তার মধ্যে অসম্মান করেছে, তারা তৃণমূলের লোক হলেও হতে পারে। আর দুই, যে ঘটনার থেকে এই সমস্ত ঘটনা ঘটল
সেই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা থাকলেও থাকতে পারে। এই যে শুনলেন না, কুণাল ঘোষ বললেন এত বড় একটা পরিবার, তাই দুই একটা মতপার্থক্যের ঘটনা ঘটলেও ঘটতে পারে, মানে প্রবাবিলিটি, বাংলায় বলে সম্ভাব্যতা। এটা একটা সম্পূর্ণভাবে অঙ্কের সাবজেক্ট, জানেন তো। এবার মনে করুন আপনি লুডো খেলছেন, চাল দিলে 1 থেকে মানে পুট থেকে আর কি ছক্কা পর্যন্ত যে কোনো একটা সংখ্যা পড়তে পারে। ছক্কা পড়ার সম্ভাবনা কতটা? প্রবাবিলিটির সূত্র বলে ছক্কা পড়ার সম্ভাবনা 6 বারের মধ্যে 1 বার, মানে যেহেতু 6টা সংখ্যা রয়েছে রাইসে, তাই 1 বার 6 পড়তেই পারে, মানে সম্ভাবনা। এবার দেখুন আমাদের রাজ্যের সিংহভাগই তো এখন তৃণমূলের দখলে। ওই যেটা বললেন কুণাল ঘোষ, যে এত বড় পরিবার, তো এটা খেলাধুলোর জগতে হয় জানেন তো, টিমগুলোর এক একটা প্রবলেম হয়, তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে প্রবলেম অফ টু মেনি। মানে দলে যদি এত ভালো ভালো একগাদা প্লেয়ার থাকে, তাহলে তার মধ্যে কোন 11 জনকে দলের হয়ে খেলতে নামাবে সেই নিয়ে কোচের মাঝে মধ্যে চুলখাড়া হয়ে যায়। এখানেও প্রায় সেরকম অবস্থা, এত মণিমাণিক্য চারপাশে ছড়িয়ে রয়েছে। তাই আমাদের রাজ্যে যেখানে যাই ঘটুক না কেন, তৃণমূল কংগ্রেসের নামটা জড়িয়ে যেতেই পারে, মানে একটা চান্স ফ্যাক্টর। এই চান্স ফ্যাক্টরটা এতটাই কাজ করছে যে ভাবুন তৃণমূলের কোনো নেতা সেটাকে উড়িয়ে দিতে পারছেন না, কুণাল ঘোষও পারলেন না। ফলে বিষয়টা মনে হচ্ছে না একটু কাল্টিভেট করা দরকার। এই কাল্টিভেট করে কি দেখা যাচ্ছে জানেন, দেখছি কুণাল ঘোষের সন্দেহ দুটো সত্যি হওয়ার চান্সটাই বেশি। প্রথমত গণ্ডগোলটা শুরু হয়েছিল স্থানীয় একটা জমিকে কেন্দ্র করে। ঠিক শুনেছেন, জমি জিনিসটা বড় সর্বনেশে। জমি থাকলেই জমির দখলদারি নিয়ে একটা গণ্ডগোল বাঁধবে, তাই বেঁধেছিল। প্রথমে 2 পরিবার আর তারপর স্থানীয় 2 গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এবার এই দুটো গোষ্ঠী কারা বা কাদের, 2টো পাড়া নাকি 2টো ক্লাব নাকি 2টো আলাদা আলাদা রাজনৈতিক দলের, এই প্রশ্নগুলোর উত্তরও ওই পুলিশের কলার ধরার মধ্যেই লুকিয়ে আছে। পুলিশের কলার ধরেছিল যে ছেলেটা, না তার নাম বাবু আনসারি, তার পরিচিতি তৃণমূল কর্মী, এলাকায় সেই নামেই সে পরিচিত। বাবু যে তৃণমূল করে এটা কে সার্টিফাই করছেন? বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক। বিকাশ বাবু, এই আনসারি ভাইদের আপনি চেনেন না বলছেন? এই বাবু আনসারিকে আপনি চেনেন না? চিনি না বলছে, আমি তো বলিনি। এদের মধ্যে নিশ্চয়ই কাউকে নিশ্চয়ই চিনি। বাবু আনসারিকে চেনেন? কিন্তু আমি বলছি বাবু আনসারি ছাড়াও হ্যাঁ নিশ্চয়ই চিনি। তো এক্ষুনি তো আমার দলের কর্মী একজন। তো এক্ষুনি তো ভাই রাজাকে বাবু আনসারি যদি কর্মী হয়ে খারাপ কাজে লিপ্ত, খারাপ কাজে শোনেন বলি, খারাপ কাজের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার সেক্ষেত্রে তাকে আমরা কোনোদিনই সাপোর্ট করি না। পুলিশের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে, পুলিশ তার যথাযথ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমি এটা পরিষ্কার ভাষায় পুলিশকে বলেছি, সে যে দলেরই লোক হোক তাকে ছেড়ে কথা বলা হবে না। শুনলেন তো, কাউকে ছাড়া হবে না, যে কোনো দলের লোক হোক। কিন্তু পুলিশের গায়ে হাত তোলার মতো সাহস এই বাবু আনসারিরা পায় কি করে? এই প্রশ্নটা যদি কেউ করেন আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে ধরতে হবে একটাই কথা, তিনি 2013 সালের পর বাংলায় এসছেন। 2013 সালেই তো পুলিশকে বোমা মারার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর 2014 সালে দুবরাজপুরে রাজনৈতিক সংঘর্ষ ঠেকাতে গিয়ে খুন হয়েছিলেন এসআই অমিত চক্রবর্তী। 2014 পর 2024-এ মল্লারপুরে ঝামেলা ঠেকাতে গিয়ে রক্তাক্ত হন কয়েকজন পুলিশ কর্মী। সেই ঘটনাতেও শাসক দলের লোকজনই জড়িত ছিল বলে অভিযোগ উঠেছিল। এটা মাঝখানেরগুলো আর বললাম না, তার কারণ এটা আমরা বীরভূমের কাহিনীটা বলছি। তো বীরভূমে তার মানে আইনের শাসন নয়, শাসকের আইনটাই যে চলে, এটা যে কেউ ধরে নিতেই পারে। কাজে সিউড়ির ওই আইসির কলার ধরা, তাকে হেনস্থা করার জন্য যদি তৃণমূল কর্মী বাবু আনসারি অভিযুক্ত হয়, অবশ্য অভিযুক্ত হওয়ার আর কি আছে, দেখলেন তো ছবিতেই তো দেখা গেল পুলিশ অফিসারের কলার ধরে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে, যে টানছে সে যদি সত্যিই তৃণমূল কর্মী হয়, তাহলে পুলিশ কি করবে?
2011 সালে কলকাতার আলিপুর থানায় কয়েকজন তৃণমূল কর্মীকে আটকে রাখা হয়েছিল। তারপর তাদের কে বা কারা কিভাবে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন সেটা তো প্রায় মিথের পর্যায়ে চলে গেছে। বিরোধী নেতারা সুযোগ পেলেই কিন্তু সেই পুরনো ঘটনাটাকে টেনে আনে। বিরোধী নেতাদের স্মৃতিতে যখন অত পুরনো ঘটনা এখনও টাটকা হয়ে রয়েছে, তখন পুলিশের স্মৃতি থেকে কি ওই আলিপুরের ঘটনাটা মুছে যেতে পারে বলুন? এই বাবু, সেও তো তৃণমূলেরই লোক। এটা জানার পর পুলিশ কি করে তার বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন জানাতে পারবে? এই প্রশ্ন তো অনেকের মনে আসবে। কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থা, তাকে খুনের চেষ্টার অভিযোগও পুলিশ আনতে পারে, কারণ এগুলোর তো সম্ভাবনা আছে। আমরা ইদানিংকালে দেখেছি বহু ক্ষেত্রেই অভিযোগ বিরোধীরা করেন অবশ্য যে তাদের ক্ষেত্রে লঘু পাপে গুরু ধারা দেওয়া হয়, কিন্তু সেগুলো বাদ দিই, এখানে তো তৃণমূল কর্মীর বিষয়। তৃণমূল কর্মীর বিরুদ্ধে সে সমস্ত কঠোর কঠোর ধারা পুলিশ কি দিতে পারবে? প্রশ্নটা কিন্তু ইতিউতি উঠছে। তবে ওই বললাম, বীরভূমের দুই দাপুটে তৃণমূল নেতা, একজন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আরেকজন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। এ দুজন বলা মানে তো প্রায় পুরো জেলার দলটাই বলে দেওয়া আর কি। তারা বলেছেন পুলিশ নাকি দল না দেখে ব্যবস্থা নেবে। হয়তো সেজন্যেই সিউড়িতে এই আইসিকে টেনে হেঁচড়ার পর গ্রামে গেছিল বিশাল পুলিশ বাহিনী। ধরপাকড় শুরু হতেই গোটা গ্রামটা নাকি প্রায় পুরুষ শূন্য হয়ে গেছে। পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন, তাকে আসামিকে বাংলাদেশ ঢোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন। তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে এক চর, তাদেরকে 4 চর মারা। আমরা চাইবো পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। নো ওয়ান ইজ অ্যাবাভ ল। যদি আমিও অন্যায় করি, আইন আইনের পথে চলবে। সুতরাং নো ওয়ান ইজ অ্যাবাভ ল। তৃণমূল আর অমূলের কোনো ব্যাপার নেই। দুষ্কৃতীদের সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে? ওসির কলার ধরে টানাটানি করছে, আর মান সম্মান কিছু থাকে নাকি? আমি জানি না ওসি পুলিশ মন্ত্রীর কাছে কোনো সুরাহা পাবেন কিনা। পুলিশ কাবু ছাড়বে না, পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। দল দেখার দরকার নেই, রং দেখার দরকার। এখানে রাজনীতি কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনার যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সিউড়ির পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। দেখো, দিনের বেলা আকাশে তারা দেখতে পান না তো? কেন পান না? কারণ সূর্যের আলো থাকে। এই আইসির কলার ধরার ঘটনাটা অনেকটা জানেন তো, এই সূর্যের আলোর মতো। তার আড়ালে কি ঢাকা পড়ে গেল জানেন? অস্ত্র হাতে ওই দুই যুবকের সিউড়ির গ্রামে চড়াও হওয়ার মতো ঘটনাটা। দেখুন, ছবিতে দুজনকে দেখা গেছে, গ্রামবাসীরা ওই দুজনকে ধরে মাটিতে বেঁধে ফেলে রেখে দিয়েছিল, তাই জন্য সেটা ছবি উঠেছে। তবে অনেকের দাবি 2 নয়, ওখানে নাকি 3 ছিল, মানে আরও একজন, 3 জন মিলে নাকি সিউড়ির ওই মিনি স্টিলের কাছে লোকজনকে শাসাতে গেছিল। তাদের দুজনের কাছে ছিল আগ্নেয়াস্ত্র, আর একজনের কাছে ছিল বোমা। যার কাছে বোমা ছিল সে নাকি পালিয়ে গেছে। সে যাই হোক, বন্দুক, গুলি, বোমা, এই সমস্ত তেমন সব রয়েছে এর মধ্যে। খুলে আম ঘুরে বেড়াচ্ছে সবাতে নিয়ে। এগুলো চাইলেই পাওয়া যাচ্ছে কি করে? পুলিশের গাফিলতির জন্য নিয়মিত বকাঝকা করেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বিশেষ করে বন্দুক, বোমা উদ্ধারের জন্য তিনি যখন বারবার বলছেন, তখন এই সমস্ত বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা বারুদ সুলভে এবং সহজে পাওয়া যাচ্ছে কি করে? গতকাল রাতে শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে 2টো 9mm পিস্তল আর 15টা বুলেট উদ্ধার হয়েছে। ভাবা যায়? কলকাতা পুলিশ আজ প্রেস কনফারেন্স করে বলছে তারা কিভাবে ভিন রাজ্যে দুষ্কৃতীদের প্ল্যানটাই ভেস্তে দিয়েছে, কিভাবে উত্তরপ্রদেশ থেকে আসা 5 জনকে অস্ত্র সমেত শিয়ালদার থেকে গ্রেফতার করেছে। অর্থাৎ চারপাশে এই সমস্ত বোমা, গুলি টুলি নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে, দেখাই যাচ্ছে, এবং তার জোরে কেউ কেউ আবার ওসির কলার পর্যন্ত ধরে নিচ্ছে। তারপরেও এক জায়গায় অস্ত্রসহ দুষ্কৃতী ধরেছে বলে পুলিশ নিজের পিঠ চাপড়াচ্ছে। এটা ঠিক আছে, এটার মধ্যে ভুল কিছু নেই। পজিটিভটা সবসময় দেখতে হয়, তাতে মোটিভেশনটা ঠিক থাকে, কনফিডেন্সটা ঠিক থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলা এভাবে অপরাধীদের প্রিয়
মৃগয়া ক্ষেত্র হয়ে গেল কেন? গত 1 মাসে মালদায় 4টে শ্যুট আউট হয়েছে, আজকেও মালদায় গুলি চলেছে, একজন খুন হয়েছে আর একজন হাসপাতালে। কদিন আগে মালদায় তৃণমূলের জেলা সহসভাপতি বিহারের সুপারি কিলারদের জোড়া গুলিতে খুন হয়েছেন। আর তার কয়েকদিন আগে ওই বিহারের সুপারি কিলারের মুহূর্তের ভুলে বা যন্ত্র বিট্রে করায় মরতে মরতে বেঁচেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ভাবুন, সব জায়গায় মানে বেশিরভাগ জায়গায় সাধারণ মানুষ তো বটেই, তৃণমূলের মানে শাসক দলের নেতারাও তারা কিন্তু রেহাই পাচ্ছেন না। ফ্র্যাঙ্কেস্টাইন তো একেই বলে। আর এই যে এখন যখন কথাগুলো বলছি তখন রাজ্যে কোথায় যে গুলি চলছে বা আদৌ গুলি চলছে না তার কোনো গ্যারান্টি নেই। শিয়ালদায় যাদের ধরা হয়েছে তারা হয় অস্ত্র বিক্রি করতে এসেছিল আর নয় অস্ত্রের সদ্ব্যবহার করতে এসেছিল, এটাই তো দুটো অপশান। আর দুটোই তো অপরাধ। মানে বাংলায় চাইলেই কি অপরাধ করা যায়? ভিন রাজ্য থেকে এসেও এখানে অপরাধ করে চলে যাওয়া যায়? এই কনফিডেন্সটা ভিন রাজ্যের দুষ্কৃতীরা পাচ্ছে কি করে? দেখুন, আন্তঃরাজ্য থেকে ব্যাপারটা একটু যদি আন্তর্জাতিক হয়ে যায় তখন কি হবে বুঝতে পারছেন? ঘরের পাশে যেরকম ওই বিহার ঝাড়খণ্ড আছে, যে ঝাড়খণ্ডের কথা কাজল শেখ বলছিলেন, সেগুলো না হয় ঘরের পাশে, আর ঘাড়ের কাছে তো বাংলাদেশও আছে। সেই বাংলাদেশ থেকে নিয়মিত অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, অনুপ্রবেশকারী ধরাও পড়ছে। কিন্তু সবাই ধরা পড়ছে কি? যারা ধরা পড়ছে না তাদের মধ্যে কোনো জঙ্গি নেই, কোনো দুষ্কৃতী নেই, গ্যারান্টি দেওয়া যাবে? তার কোনো উত্তর আছে? কুণাল ঘোষ বলেছেন যে কিছুদিনের জন্য বর্ডার থেকে বিএসএফকে সরিয়ে রাজ্য পুলিশকে দায়িত্ব দিতে, তাহলেই নাকি অনুপ্রবেশ সমস্যা মিটে যাবে। তৃণমূলের পাতি মস্তান পুলিশের কলার ধরা স্পর্ধা দেখাচ্ছে, আর অনুপ্রবেশকারীরা তারা তো জামাতের জঙ্গি। বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পর তারা দিকে দিকে পুলিশকে মেরে টাঙিয়ে দিয়েছিল, যার ফলে ওদেশের পুলিশি ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। তার জন্য পুলিশ এখানে সামলাবে। আমাদের রাজ্যে অবস্থাটা কীরকম? সেই অবস্থা আছে নাকি রাজনীতির চাপে পুলিশের শিরদাঁড়ার মতোই সিস্টেমের মেরুদণ্ডটাই নড়বড়ে হয়ে গেছে? এই প্রশ্ন তো উঠছে। থানায় ঢুকে পুলিশকে ধমকে অভিযুক্তকে ছাড়িয়ে আনা যায়, পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে বোমা মারার কথা বলা যায়। এই উদাহরণগুলো তো বাস্তব। তাই জন্য কি এই হাল? বিষয়টা রাজনৈতিক, কিন্তু যেহেতু প্রশাসনও জড়িত তাই আমাদের ইন্টারেস্ট আছে। এই আর কি, আমরা বোঝার চেষ্টা করছি যে পরিবারের বড়দের দেখে যেরকম ছোটরা শেখে, তেমনই কি রাজনীতিতে যারা বড় তাদের দেখে বাকিরাও কি শেখে নাকি কি শিখছে? সারা পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত এখন অস্ত্রাগার হয়ে গেছেন। আমার তো মাস্টারদা সূর্য সেনের কথা মনে পড়ছে যে কেন কষ্ট করে চট্টগ্রাম গিয়ে সেই সময় আপনাকে অস্ত্রাগার লুণ্ঠন করে বিপ্লবীদের সাহায্য করে ইংরেজদের তাড়াতে গেছিলেন। আজ যদি এ বাংলায় জন্মাতেন তাহলে ঘরে ঘরে অস্ত্রাগার। আপনার মনে হয় স্বাধীনতার যুদ্ধটা অনেক সহজ হতো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের পশ্চিমবঙ্গটাকে সে সময় যদি আপনি পেতেন। নিত্যনৈমিত্তিক ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে। এসটিএফ যাদের গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সহ, রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে 5 জনকে, 5টা ক্রিমিনালি উত্তরপ্রদেশ থেকে এসছে। এবার আপনি কি বলবেন? এসছে তো বটে, এলো কি করে, আসার সাহস পেল কোত্থেকে? এই প্রশ্নটাও কি এড়িয়ে যাওয়া যায়? দেখুন, গুলি, কোপ, কলার ধরে টান, ক্যালেন্ডারের হিসেব বলছে মাত্র 2 সপ্তাহে পুলিশের উপর সব ধরনের ফরম্যাটে আক্রমণ হয়ে গেছে। এই ছবিগুলো তো পুলিশকে অস্বস্তিতে ফেলছে। আর শাসক, তাদের অস্বস্তি, শাসকের অস্বস্তি অবশ্য নিজেদের ছবি নিয়ে, আরও ভালো করে বললে ছবির সাইজ নিয়ে। দেখুন, তৃণমূল প্রতি বছর নিয়ম করে দলীয় একটা ক্যালেন্ডার ছাপায়। ক্যালেন্ডার সারা বছর ওই সব পার্টি অফিসে ঝুলে থাকে, পার্টি কর্মীদের বাড়িতেও থাকে অবশ্যই। এবার তৃণমূলের তরফে জেলায় জেলায় একটা ক্যালেন্ডার পৌঁছে গেছিল ঠিক সময়, জাস্ট ইন টাইম। এই কদিন আগে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত, সব ঠিকঠাক যা যা বয়ানে যাওয়ার কথা সেরকমভাবেই। আর ক্যালেন্ডারগুলো নাকি ক্যামাক স্ট্রিট থেকে গেছিলো, ইদানিংকালে সেরকমই যেত। কিন্তু ক্যালেন্ডারগুলো জেলায় পৌঁছতে না পৌঁছতেই ফের একটা ক্যালেন্ডার ছাপাতে হয়েছে। ভাবছেন কেন? ওই কথায় বলে না, ছবি কথা বলে। ভালো করে দুটো ক্যালেন্ডার খেয়াল করুন।
কবির একটা লাইন মনে পড়ে যাচ্ছে, জানেন তো, এই মাঝে মধ্যে এত এন্টারটেইনিং না রাজনীতিটা, অনেক কিছু মনে পড়ে যায়। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? আহা, কি অসাধারণ কথা। ভাবুন তো একবার, প্রথম ক্যালেন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় ছিল, তুলনায় ছোট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ফলে কেবল ছবি হিসেবেই দেখা হয়নি বিষয়টাকে, শুধু পটে লেখা হিসেবে দেখা হয়নি প্রথম ক্যালেন্ডারটাকে। মানে কর্তার ইচ্ছে ক্যালেন্ডার বিলি হলেও কর্মটা ঠিকঠাক হয়নি, বুঝলেন তো। অনেকে বলছেন কর্তার চেয়ে নেত্রীর ইচ্ছেতেই কর্ম এখন, তাই মার্কেটে ল্যান্ড করেছে সেকেন্ড ক্যালেন্ডারটা। পরের ক্যালেন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছোট হয়ে গেছে আর একটু বড় হয়ে গেছে নেত্রীর ছবিটা। ভাবুন তো, একই ক্যালেন্ডারের কত রূপ। আর দ্বিতীয় ক্যালেন্ডারে যেটা অভিষেকের ছবিটা খানিকটা ছোট হয়েছে, সেটা এবার জেলায় জেলায় পৌঁছচ্ছে, আগেরটাকে রিপ্লেস করা হচ্ছে। ভাবুন জেলা সভাপতিদের অবস্থাটা, শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। অনেকে নাকি প্রথম ক্যালেন্ডারটা পার্টি অফিসে ঝুলিয়েও ফেলেছিলেন, পরের ক্যালেন্ডারটা পৌঁছতেই ফাঁপড়ে পড়ে গেছেন। অনেকে প্রথম ক্যালেন্ডারটা খুলে রাখছেন, ভালো করে যত্ন করে রেখে দিচ্ছেন, পরে আবার কবে টানাতে পরে এটা তো জানা নেই। আবার অনেকে খুলবেন নাকি ঝোলাবেন এখনও ভেবে পাচ্ছেন না। এই খোলা আর ঝোলানোটাই কি পারফরমেন্স টেস্ট নাকি? এটা নিয়েও কিন্তু প্রশ্ন যাচ্ছে অনেক নেতা নেত্রীর মনে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই বলেছিলেন পারফরম্যান্সের ভিত্তিতে দলের অদবদল হবে। পরের সপ্তাহেই তো সেই বহু প্রতীক্ষিত অদল বদল, এবং সেটা দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন কিন্তু দলনেত্রী। এবার ক্যালেন্ডারের মতোই কার ভাগ্যে যে কি ঝুলছে কেউ জানে না, কে কাকে টাঙানো হবে কাকে নামানো হবে ভগবান জানে। এটাকে ঐক্যের মধ্যে বৈচিত্র্য নাকি বৈচিত্র্যের মধ্যে দ্বন্দ্ব বলবেন সেটা আমরা জানি না, কিন্তু ক্যালেন্ডারে যা বৈচিত্র্য দেখছি তাতে দুটো বিষয়ই পুরো মাত্রায় বিদ্যমান। 15ই জানুয়ারি পুলিশ ক্যালেন্ডারের এই দিনটাকে নিশ্চয়ই লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়েছিল দুষ্কৃতীরা। 16ই জানুয়ারি এক এসআইকে কোপ মেরে দুষ্কৃতীকে ছিনিয়ে নেয় স্থানীয়রা। ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকল। 16ই জানুয়ারি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর অভিযুক্তকে ধরতে গিয়ে অস্ত্রের কোপ খান এসআই। 28শে জানুয়ারি সিউড়িতে একইভাবে এসআইয়ের কলার ধরে টানতে টানতে হামলা হলো পুলিশের ওপর। তারিখ ও ছবিগুলো ক্যালেন্ডারে জায়গা পেয়ে যাচ্ছে, বেড়ে চলেছে অস্বস্তিগুলো। ছবিগুলো ভাবমূর্তির 12টা বাজাচ্ছে। পুলিশের ওপর হামলার ছবিগুলো শুধু ছবি হিসেবে আর থাকছে কি? সেই কবে কবি বলে গেছেন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে শুধু নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশে নীর, ওই যারা দিন ও রাত্রি। এটা প্রথম ক্যালেন্ডার। তৃণমূলের এই ক্যালেন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সাইজ বড়, তুলনায় ছোট মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় পৌঁছতে না পৌঁছতে অঘোষিত হুইপ জারি। প্রথম ক্যালেন্ডার সরিয়ে পরের ক্যালেন্ডার ঝোলাও। পরের ক্যালেন্ডারে তারিখ সন সব এক, তফাৎ শুধু শিরদাঁড়ায়। তফাৎ শুধু ছবিটায়। এবার অভিষেকের ছবি তুলনায় ছোট। ঐক্যের মধ্যে বৈচিত্র্য নাকি বৈচিত্র্যের মধ্যে দ্বন্দ্ব? ছবি তোমার মনে আছে শুভেন্দু বিজেপিতে গেছিল তৃণমূল ছেড়ে, কেন? কারণ মমতার পরে কার ছবি থাকবে? বিজেপির মধ্যে এরকম আছে শুভেন্দু না দিলীপ না সুকান্ত। মন্তব্য করব না। ক্যালেন্ডার দেয়া হয়েছে, পাল্টানো হয়েছে বা ইত্যাদি যা আপনারা প্রশ্ন করছেন আমার জানা নেই। জানি কাজ করে বড় হওয়ার চেষ্টা করছে, হতেই পারে। সে মালিককে টপকে গেলে কি অ্যালাউ করবে? গাই কি বাছুরকে অ্যালাউ করবে আমার থেকে টপকে যাক? তৃণমূল মানে ডাকাত। এরা কার ছবি বড় করবে কার ছবি ছোট করবে সে ওদের ব্যাপার। ছবি কথা বলে, যেমনটা বলছে সেবাশ্রয়। সেবাশ্রয় নিয়ে যাবতীয় সোশ্যাল মিডিয়া পোস্টে ছোট বা বড়র বালাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে দেখাই যাচ্ছে না। ছবি আজ থেকে কথা বলছে না, বলছে 2023 থেকে। 2023-এর নভেম্বর নেতাজি ইন্ডোরে সেবা তৃণমূলের অনুষ্ঠান ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো ছবি ছিল না মঞ্চে। সেবারও ছবির বদলে কথা হয়েছিল। কথায় কথা বেড়েছিল অন্দর থেকে, হয়তো অন্তর থেকেও। অন্দরে ঠোকাঠুকি হয়েছে নাকি
অন্তরে অন্তরে কি ধৈর্যচ্যুতি ঘটেছে? যেদিন থেকেই সঞ্জয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে সেদিন থেকে কিন্তু একে একে শাসক নেতারা একদম ডিরেক্টলি এই তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করছেন। দেখে না ওই সের্গেই বুবকার কথা মনে পড়ছে, পোল ভল্টের সেই কিংবদন্তি ছিলেন, নিজের রেকর্ড নিজে বারবার ভাঙতেন। এই তৃণমূলত তিলোত্তমার বাবা মাকে আক্রমণের ক্ষেত্রে প্রত্যেক দিন নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে। এক এক তৃণমূল নেতা এক একজনকে ছাপিয়ে যাচ্ছেন আক্রমণ করার দিকে। কেন এই আক্রমণটা ভেবে দেখুন তো। মুখ্যমন্ত্রী যেদিন তিলোত্তমার বাড়িতে ছুটে গেছিলেন সেদিন থেকেই একদম সরাসরি ওই সরকারের বিরুদ্ধে অবস্থানে রয়েছেন এই তিলোত্তমার পরিবার। নিজেদের অবস্থান থেকে এতদিনেও এক চুলো সরেননি, এক জায়গায় আছেন। আবার সঞ্জয়কে পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পর থেকে সরকার বা শাসকও নিজেদের অবস্থান থেকে সরেনি। ফাঁসির দাবি এক জায়গায় আটকে আছে, বারবার তোলা হচ্ছে এটা। তার মানে একদিকে সরকার, আরেকদিকে তিলোত্তমার পরিবার, দুপক্ষই কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এবং এই অনড় থাকা অবস্থাতেই একে অন্যের দিকে এই তীর ছোড়াছুড়িটা মাঝখানটা ছিল না। তাহলে কি এমন ঘটলো যে শাসক নেতারা এভাবে আক্রমণের রাস্তায় নেমে পড়েছেন? আসলে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়ায়, মানে ফাঁসির আদেশ না হওয়ায় ফের কয়েকটা পুরনো অভিযোগ সামনে চলে আসছে। প্রায় ধামাচাপা পড়ে যাওয়া অভিযোগগুলো ফের আদালতে ওঠার পরিস্থিতি তৈরি হচ্ছে। ফাঁসি হয়ে গেলে সেগুলো তার মাথাচাড়া দিতে পারতো না। তাই কি এরকম ধৈর্যচ্যুতি? এটা কিন্তু ভেবে দেখতেই হচ্ছে এবার। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। পুত্রীশোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। কিন্তু ওদের কি লোকাস্টার নেই, ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে। সুতরাং ওদের কথা আমরা অবহেলা করছি। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন। এখনো বাবা মা ওই সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে মাত্র কিছু। যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন। এর মধ্যে আমি অমানবিক কি কথা বলেছি? যা বলেছি ঠিক বলেছি। কি বলেছেন বাবা মা আরেকবার ভেবে দেখুন তো। তারা তাদের সন্তানকে হারিয়েছেন, সেই সন্তানের যদি কেউ আড়ালে থাকা কোনো অপরাধী থাকে তার শাস্তি চেয়েছেন। আর সেই শাস্তির জন্য যতক্ষণ না পৌঁছচ্ছেন, তারা যতক্ষণ না মনে করছেন সবার মনে, এতগুলো মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের যতক্ষণ না নিরসন হচ্ছে, ততক্ষণ আরেকজন আসামি যে সম্ভাব্য সাক্ষী হতে পারে তার এক্ষুনি ফাঁসি চান। এটা তো ঘটনা যেটা সৌগত রায় বললেন। তারা কে মুখ্যমন্ত্রী হবেন না হবেন ঠিক করবেন না, সুতরাং তাকে অবহেলা করছেন। অবহেলা সাধারণ মানুষের প্রাপ্য, সেটা বড় কথা না। কিন্তু ঘটনা হচ্ছে তারা চাইলেও কারুর ফাঁসি হবে বা হবে না এটা তো ঠিক হবে না, ওটা তো আদালত ঠিক করবে। ফাঁসিটা যে হয়নি, ফাঁসির আদেশ যে নিম্ন আদালতে হয়নি সেটা তো বিচারক ঠিক করেছে। সেখানে তো এই বাবা মা কিছু করেননি। বাবা মা পরবর্তী ক্ষেত্রে যখন দেখেছেন যে ওই আদালতের রায়ের মধ্যে বেশ কিছু ফাঁকফোকরের জায়গা রয়েছে, সেগুলোকে খুঁড়ে দেখতে বলেছেন এবং তার জন্য সেই তদন্ত প্রক্রিয়া যাতে শেষ পর্যন্ত জারি থাকে তাই জন্যই বাঁচিয়ে রাখার কথা বলেছেন। তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু এই ফাঁকফোকরগুলো যে একটু বেশি অস্বস্তিকর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখে ভালো লাগছে যে তিলোত্তমার বাবা মাকে আক্রমণের পাশাপাশি গোটাটাই
এখন বামেদের চক্রান্ত বলা হচ্ছে। খুব একটা বিজেপিকে দোষারোপ করতে দেখছি না। বামেদের এত লোপ্পা বল দিলেও আসলে লাভ যে তারা কিছু করতে পারবে না এটা মোটামুটি ধরে নিয়েছে তৃণমূল। ফলে যাদের তোল্লাই দিয়ে কোনো ক্ষতি নেই তাদেরই তারা তোল্লাই দিচ্ছে। উল্টে বামেদের দেখুন নিজেদের অবস্থানেই তো গন্ডগোল লেগে গেছে। তাদের আপনি ওই পায়ের সামনে বল সাজিয়ে দিলেও এখন যে অবস্থা নিজেরাই পায়ে পায়ে বেজে বোধহয় পড়ে যাবে। নিয়োগ দুর্নীতি মামলায় বিকাশ ভট্টাচার্য বলেছিলেন যোগ্য অযোগ্য বাছা সম্ভব নয়, তাই জন্য পুরো প্যানেল বাতিল করে দেওয়া হোক। যারা চাকরি পেয়েছেন তারা সববার চাকরি যাক, নতুন করে পরীক্ষা হোক। আর আজ এসএফআই বলেছে, সিপিআইএমের ছাত্র সংগঠন, যোগ্য অযোগ্য সেটা সরকারকেই আলাদা করতে হবে। সরকারের অপদার্থতার জন্য কিছু যোগ্য চাকুরি প্রার্থীর চাকরি খাওয়া চলবে না। দেখুন, যে উদ্যমে তিলোত্তমা আন্দোলনে দল ঝাঁপিয়েছিল, যে উদ্যমে নিয়োগ দুর্নীতিতে ঝাঁপিয়েছিল, সেই উদ্যোগ আর উৎসাহ যত দিন গেছে ততটাই কমে গেছে সিপিআইএমের। মাঝখান থেকে পুরো ব্যাপারটাই হাইজ্যাক হয়ে গেছে। যুদ্ধ হোক, খেলা হোক বা রাজনীতি, একটা কথা তো সবসময় মনে রাখতে হয়, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। যে ডিফেন্সটা ভেদ করে একদম ডিপ ডিফেন্সে পৌঁছে গেছিল তিলোত্তমা আন্দোলনটা, ক্রেডিটটা বামেরা নিতে পারতো, ঢুকে গেছিল বিজেপিও, কিন্তু শেষ পর্যন্ত ওনারশিপটা কে নিয়ে নিয়েছে? সেই শাসক তৃণমূল। কেন? ওই যে অফেন্সের কৌশল। রাজনীতি আপনাকে ভুলিয়ে দেবে কিন্তু নিজে কিচ্ছু ভুলবে না। সামান্যতম আঁচ পাওয়া যায়নি এই তিলোত্তমা আন্দোলনে। সামান্য হাওয়া হঠাৎ ঝড় হয়ে আছড়ে পড়েছিল এবং যার জেরে ওই শিক্ষা অধিকর্তার থেকে প্রিন্সিপাল এমনকি খোদ পুলিশ কমিশনারকে সরতে হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রীকে বারবার বৈঠকে বসতে হয়েছিল। এতগুলো বিষয় রাজনীতি ভোলেনি, নির্দিষ্ট করে বললে তৃণমূল ভুলতে পারেনি। আর সেই থেকে এই শিক্ষা নিয়ে তারা সম্ভবত নয়া রণকৌশল সাজিয়েছে। একদিকে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিলেন তাদের চিঠি চাপাটি দেওয়া চলছে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর চলছে, তাদের বিরুদ্ধে নতুন নতুন ধারায় অভিযোগ দায়ের হচ্ছে। আর সঙ্গে একটা নতুন সংগঠন তৈরি করা হয়েছে, করে সেই সব কুশীলবদেরই রাখা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল। যেমন সুশান্ত রায়, তার ছেলে আছেন, সুদীপ্ত রায়, তার কন্যারা রয়েছেন, সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠরা আছেন। মানে সবাইকে বলা হয়েছে আপনি থাকছেন স্যার শুধু একটু আড়ালে আপাতত। এই যা ওই মুখগুলো সামনে না দেখলেই আর কোনো ব্যাপার নেই, কিন্তু পেছন থেকে তারা যা করার সব করতে পারবেন। কাল শশী পাজা নতুন সংগঠনের ঘোষণা করে একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন তাদের কাজই হলো স্বাস্থ্য ব্যবস্থায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের মোকাবিলা করা। এবার বিশৃঙ্খলার অভিযোগ যে আন্দোলনটা তুলেছিল সেটাকেই শুরুর থেকে বিশৃঙ্খলা বলে আসছে সরকার আর তৃণমূল। সুতরাং বুঝতে পারছেন, আন্দোলনটাকেই সে যেখান থেকেই আসুক, প্রতিবাদটা যেখান থেকেই আসুক, সেটাকেই সরাসরি আক্রমণ। এমন আক্রমণ যাতে আর ট্যাপও না হয়, একদম গোড়ার থেকে উপরে ফেলা যায়। সেই একই কৌশলে ফাঁসি ঘোষণা না হওয়ার পর থেকে তিলোত্তমার বাবা মাকে নিশানাটা করা হচ্ছে। আর তা করতে গিয়ে মানবিকতার মূল্যবোধকে রাজনীতির মাপকাঠিতেই মেপে নেওয়া হচ্ছে। মূল্য চোকাতে হবে, এটা আন্দোলনের শেষ ধাপে বোঝানো হয়েছিল, মনে আছে? সেই মিটিং টিটিংগুলো প্রত্যেকটা খেয়াল করুন। এবার বুঝে নেওয়ার পালা। আজ মূল্য দিতে চেয়েই তুল্যমূল্য বিচারটা সেরে ফেলেছেন মদন মিত্র। একের পর এক মুখ খুলছেন আর পরিষ্কার করে দিচ্ছেন বিষয়গুলো। একটা সিঙ্ক্রোনাইজড ব্যাপার চলছে, দেখবেন খেয়াল করে ধারাবাহিকভাবে। একজন একটু ফার্স্ট ডিগ্রি দিচ্ছেন, সেকেন্ড ডিগ্রি, আরেকজন থার্ড ডিগ্রি, চাপে 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 যাতে মুখ বন্ধ। আন্দোলনের শুরুতে টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগ উঠেছিল, এবার সেই বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে চাপ দিয়ে। আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। মদন মিত্র কোথায় আক্রমণ করেছেন? এভাবে তারা তাদের আবেগকে ব্যবহৃত হতে দিচ্ছেন রাজনৈতিকভাবে, তো তার প্রতিবাদ হবে। কিন্তু তারা যদি তার আড়ালে রাজনৈতিক কড়া স্টেটমেন্ট করেন তার উত্তর রাজনৈতিকভাবেই যাবে। আমি যা হারিয়েছি
এটা যেন কোনো বাবা মার আর না হারাতে হয়, আমার এখন সেই লড়াই। আমি কোনো রাজনীতি চাই না, কোনো টাকা পয়সাও চাই না, কারণ আমি মনে করি আমি যা হারিয়েছি সেটা কোনো টাকা পয়সার মাপকাঠিতে মাপা যায় না। আমার মেয়ে আমার কাছে আমার গোটা পৃথিবীই ছিল, সেটাই আমি হারিয়ে ফেলেছি। আমি একটা ডায়মন্ড হারিয়ে ফেলেছি। যদি আমি প্রভাবশালী হতাম হয়তো আমার মেয়েকে কেউ শুয়েই দেখতো না। এই যে টাকা দিয়ে মাপকাঠি বিচার করছেন, আমি এর জবাবটা দেশের নাগরিকদের কাছেই প্রশ্ন রাখলাম, আপনারাই এর জবাবটা দিয়ে দেবেন প্লিজ। আমার কোনো টাকা পয়সা চাই না। রাজনীতির মতোই বহমান। দেশ কাল গণ্ডি ছাড়িয়ে রাজনীতি কখন কোথায় পৌঁছে যাবে কেউ জানেন না। তিলোত্তমা কাণ্ডে বাংলার পাশাপাশি দিল্লির থেকে দেরাদুন এমনকি বিদেশেও প্রতিবাদ দেখেছিলাম। আজ দিল্লির ভোটেও তো তিলোত্তমা ইস্যুকে তোলার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। বলেন আপনারা যদি আরজি করের ঘটনায় ব্যথিত হন তাহলে বিজেপিকে ভোট দিন। মনে হচ্ছিল জানেন তো, মানে টেস্ট করতে চাইছেন আর কি। বাংলায় উপনির্বাচনে তো কাজ হয়নি, বিজেপি আরও ভোট হারিয়েছে ওই ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে। কিন্তু দিল্লিবাসীর কাছে সেই ইস্যুটা কাজে লেগে যেতেও পারে, এই আশাতেই নিশ্চয়ই তিনি ওই ইস্যুটা ওখানে প্রয়োগ করছেন। স্থান কাল পাত্র ভেদে হয়তো মানে এক যাত্রায় পৃথক ফল মাঝে মধ্যে হয়, সেটাই আশা করছেন। আমরাও আশাবাদী, তবে অন্য কারণে। আজ এত নিরাশার মাঝে কলকাতা আন্তর্জাতিক বইমেলাটা শুরু হয়েছে। শিক্ষা চেতনা আনে, এটা আপনারা সবাই জানেন। বইমেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিশ্বের সবথেকে বড় অবাণিজ্যিক বইমেলা। জানুয়ারির শেষ বুধবার শুরু হয় আর 10 দিন পরে এক রবিবার শেষ হয়। বাঙালি ফেসবুকে জবের থেকে মজেছে বুক, মানে শুধু বুক, ওই বইয়ের প্রতি টানটা আলগা হতে শুরু করেছে। সল্টলেকে এখন হয়, ওখানে যাতায়াত নিয়ে অনেক প্রশ্ন আছে, অতীতের সেই জৌলুসটাই নেই। কিন্তু তা সত্ত্বেও গতবার 30 লক্ষ মানুষ ওই বই মেলায় গেছিলেন। 28 কোটি টাকার বই কেনা বেচা হয়েছে। ভাবুন দেখি, অবাণিজ্যিক বই মেলাতেই 28 কোটি টাকার বিক্রি হয়েছিল গতবার, যা রেকর্ড। আর যেটা বাণিজ্যিক মেলা, যেখানে বাণিজ্যিক লেনদেনটাই মূল, সেখানে কি হয় দেখুন। আমরা আশাবাদী, এক্ষেত্রেও আশাবাদী। ওই 5ই ফেব্রুয়ারি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, BGBS, সেটা হবে। বেঙ্গল মিন্স বিজনেসের প্রচার শুরু হয়ে গেছে। আমরা ভীষণ রকম আশাবাদী। লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যের লক্ষ্মীর ঝাঁপি এবারে অন্তত উপচে পড়বে। একটা প্রচার ভিডিও দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে 1,45,000 নথিভুক্ত কোম্পানি রয়েছে, যা দেশের মধ্যে 4র্থ সর্বোচ্চ। তারপরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আদৌ খারাপ নয়। তাহলে কেন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে চায়ের দোকানের ব্যবসা লাভজনক? সরকারি চাকরির থেকে চা বিক্রি করে বেশি রোজগার হয়, চপ বিক্রি করে 3 তলা বাড়ি তৈরি করা যায়, কাশফুলের বালিশ বানিয়ে বিক্রি করা যায়। 1,45,000 সক্রিয় কোম্পানি থাকলে তো কর্মসংস্থান নিয়ে এতটা দুশ্চিন্তা হওয়ার কথা নয়। বিরোধীরা তো অভিযোগ করে যে তৃণমূল সরকার সেটা কি শিল্প বিরোধী। সে বিরোধীরা তাদের কাজ তারা করছে, কিন্তু তৃণমূল তারাও তো একটা অভিযোগ করত, ওই বাম জমানায় 60,000 কারখানা বন্ধ হয়ে গেছে। এই হিসেবটা কিন্তু যাচাই করে দেখতে হবে, জানেন তো। তবে সিঙ্গুরের কারখানাটা তো বাম জমানাতেই বন্ধ হয়েছিল, এটা তো একদম ঠিক। আর এই জমানায় শালবনীতেই জিন্দালের ইস্পাত কারখানা, সেটা হওয়ার কথা থাকলেও হলো না। ওই কারখানাটা হচ্ছে, তবে বাংলায় না, হচ্ছে ওড়িশার পারাদ্বীপে, যেখানে ওই পস্কো কারখানা হওয়ার কথা ছিল, সেখানেই ইস্পাত কারখানা করবে JSW গোষ্ঠী। আমাদের রাজ্যের শালবনীতে যে ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল সেটা ওখানে হচ্ছে, আর শালবনী হাসি ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে। শিল্পোদ্যোগের ক্ষেত্রে বাধা পেয়েও যেখানে ওড়িশা এগিয়ে চলেছে, সেখানে আমরা, আপনারাই ভাবুন। Prime Minister of India, Shri Narendra Modi ji, being escorted by the man who has been entrusted to not only invest in the state. ভুবনেশ্বরে শুরু হলো উৎকর্ষ ওড়িশা আন্তর্জাতিক সম্মেলন। বিজেপি জমানায় পড়শি রাজ্যে প্রথম বাণিজ্য সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हाल में ही सिंगापुर के प्रेसिडेंट
ओडिशा होकर गए हैं। सिंगापुर ओडिशा के साथ संबंधों को लेकर बहुत ही उत्साहित है। आसियान देशों ने भी ओडिशा के साथ ट्रेड और ट्रेडिशन के कनेक्ट को मजबूती देने में दिलचस्पी दिखाई है। आज इस क्षेत्र में संभावनाओं के इतने द्वार खुल रहे हैं जितने आजादी के बाद पहले कभी नहीं खुले। दुनिया भर से इन्वेस्टमेंट उड़ीसा में आने के लिए आतुर है और बहुत अच्छा एक यहाँ पर लॉजिस्टिक्स की एफिशिएंसी बढ़ रही है, एक लैंड का डेवलपमेंट बेटर हो रहा है, बहुत बड़ी कोस्ट लाइन और स्किल्स का बहुत बड़ा एक कैपिटल बन रहा है उड़ीसा। उड़ीसा में रेलवे का 73,000 करोड़ रुपीस का इन्वेस्टमेंट हो रहा है। आईटी हब बनेगा उड़ीसा, करीब करीब सभी बड़ी आईटी कंपनीज उड़ीसा में आने के लिए उत्सुक है। उड़ीसा शिल्प सम्मेलन থেকে 5 লক্ষ কোটি টাকার লগ্নি আশা করা হচ্ছে, সমানুপাতিক কর্মসংস্থান। আর আমরা বিজেপিএস থেকে কত লগ্নি এলো তা নিয়ে প্রতিবারই বিতর্ক হয়। সরকার একরকম দাবি করে, বিরোধীরা তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিনা রেফারির ডুয়েল, তাই সত্যাসত্য বিচার করার উপায় নেই। কিন্তু বাংলার ব্যর্থতার একটা জ্বলন্ত প্রমাণ এবার ভুবনেশ্বরের উৎকর্ষ ওড়িশা সম্মেলনে যোগ দেবেন। সেই জ্বলন্ত প্রমাণের নাম সজ্জন জিন্দাল। ওড়িশার পারাদ্বীপে 65,000 কোটি টাকার ইস্পাত কারখানা তৈরি হবে। পস্কো কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা তৈরি করবে সজ্জন জিন্দালের জেএসডব্লিউ গোষ্ঠী। ইস্পাত কারখানার সঙ্গে সিমেন্ট কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কারখানা তৈরি হবে। নবীন পটনায়ক জামানায় 2018 সালে কারখানা তৈরির চুক্তি হয়েছে। 2958 একর জমি জেএসডব্লিউ গ্রুপকে তুলে দিয়েছে ওড়িশা সরকার। এই জিন্দাল গোষ্ঠীর তো পশ্চিমবঙ্গেও লগ্নি করার কথা ছিল। 2008 সালে শালবনীতে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ফেরার পথে বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলা হয়, ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। তারপর থেকে জঙ্গলমহলে অস্থির সময় শুরু, যা শিল্পায়নের পক্ষে উপযুক্ত ছিল না। 5 বছরেও কারখানা করতে না পেরে চুক্তি অনুযায়ী জমি ফিরিয়ে দিয়েছে সজ্জন জিন্দালের গোষ্ঠী। সেই জমিতে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা করার কথা 2023 সেপ্টেম্বরে স্পেনে ঘোষণা হয়েছে, কিন্তু তারপর থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি। শালবনীর শিল্পোদ্যোগ রাজ্যবাসীর কাছে হাসাহাসির বিষয়ে পরিণত হয়েছে। ওড়িশায় যে জায়গায় কারখানা হচ্ছে সেখানেও যে এমন বাধা বিপত্তি আসেনি তা নয়। জগৎসিংপুরে 2005 সালে পস্কো গোষ্ঠীর ইস্পাত কারখানা করার কথা ছিল। রেকর্ড 52,000 কোটি টাকা লগ্নির কথা ছিল পস্কো গোষ্ঠীর, কিন্তু জমি আন্দোলনের কারণে পস্কো গোষ্ঠী কারখানা স্থাপন করতে পারেনি। 2017 সালে পস্কো গোষ্ঠী ওড়িশা সরকারকে জমি ফিরিয়ে দেয়। সেই জমি এবার সজ্জন জিন্দাল গোষ্ঠীকে কারখানা করার জন্য দিয়েছে ওড়িশা সরকার। পস্কো গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা হবে। শালবনীতে একবার বাধা পাওয়ার পর যখন শিল্পোদ্যোগে জিজ্ঞাসা চিহ্ন পড়ে গিয়েছে, সেখানে জগৎসিংপুরে ওড়িশা সরকার হাল ছাড়েনি। পালা বদলের পরেও শিল্পোদ্যোগে ভাটা পড়েনি। নবীন পটনায়কের শিল্পায়ন নীতি থেকে পিছিয়ে আসেনি বিজেপি সরকার। দেখুন, পড়শি রাজ্যের সঙ্গে তুলনা করে নিজের রাজ্যকে ছোট করায় কোনো বাহাদুরি নেই, আমরা জানি। কিন্তু বাংলার কারখানা ওড়িশায় চলে গেলে এটা তো চোখের সামনে আমাদের বুকে দাগার মতো একটা ব্যাপার হয়। এটাকে অস্বীকার করি কী করে? প্রশ্ন করতেই পারেন যে তৃণমূল নেতারা বলবেন রাজনৈতিক প্রতিহিংসা, এটা ওড়িশা বিজেপির রাজ্য তাই লগ্নি দিচ্ছে, পশ্চিমবঙ্গ সেখানে বিজেপি যেতে না তাই 100 দিনের টাকা আবাসের টাকাও বাকি, লগ্নিও আসতে দেওয়া হয় না। তাহলে তো সুইজারল্যান্ডের দাভোসের একটা ভিডিও দেখাতেই হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমাদের দেশের 3 রাজ্যের 3 মুখ্যমন্ত্রী গেছিলেন। তেলেঙ্গানার রেভন্ত রেড্ডি, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস। ফডনবিস বিজেপি, রেভন্ত রেড্ডি কংগ্রেসি, নাইডু টিডিপি। কিন্তু দাভোসে 3 জনই ভারতীয়। এক যৌথ সাক্ষাৎকারে রেভন্ত রেড্ডি পরিষ্কার ভাষায় বলেছেন, লগ্নির স্রোত যদি মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশে পৌঁছয় তাহলে তার কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? কেন্দ্র অসহযোগিতা করে, এই অভিযোগটাও তো এর পরে আর তোলা যাবে না, কারণ পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাবটা করার সিদ্ধান্ত তো মোদি আর বাইডেনের বৈঠকেই চূড়ান্ত হয়েছে। আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছিল এবং উপকৃত আসছে
ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে, কোন জমিটা নেবে ওরা ঠিক করবে। যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম। এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে, এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। দেখুন, তার মানে পরিষ্কার যে ডাবল ইঞ্জিন সরকার মানেই দুটো ইঞ্জিনের মধ্যে দুটো ইঞ্জিনকেই বিজেপিই হতে হবে এরকম তো নয়, তার বাইরেও তো কিছু কিছু হওয়া সম্ভব। এই যে রেবন্ত রেড্ডি, তিনি যে কথাগুলো বললেন, তিনি কংগ্রেস তো ঘোর বিজেপি বিরোধী, তারপরেও লগ্নিটা আসছে কি করে? দেখুন, আমরা এইটুকুনি ভাবতেই পারি যে আমাদের এখানের রাজ্য, তারাও তো কোথাও গিয়ে মানে যে জায়গাটায় কেন্দ্রের সাথে দেওয়া নেওয়া সম্পর্কটা ক্লিয়ার কাট করতে হবে, সেটার মাধ্যমে আমাদের রাজ্যের শিল্পোদ্যোগটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই চাওয়াটাও কি খুব বেশি চাওয়া, নাকি কোথাও গিয়ে বিরোধীরা আবার সেটিং বলবে, এই ভয়েই কেন্দ্রের সঙ্গে এখানকার শিল্পোদ্যোগের বিষয়ে কোনো কথা বলতেই রাজ্য রাজি নয়?